পাকিস্তানের পাল্টা হামলার পর যেন মুহূর্তেই পাল্টে গেল উপমহাদেশের রাজনৈতিক আবহাওয়া। ভারতের আক্রমণের জবাবে পাকিস্তানের শক্তিশালী প্রতিক্রিয়া দেখে নয়াদিল্লি এতটাই চমকে উঠে যে যুদ্ধের উত্তাপ হঠাৎ করেই ঠান্ডা করার জন্য আলোচনায় বসে দুই দেশ। আর এই পুরো নাটকের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এক বিপজ্জনক গোয়েন্দা তথ্য, যা সামনে আসার পর হোয়াইট হাউস থেকে নয়াদিল্লি সব জায়গায় আলোড়ন পড়ে যায়। গত কয়েকদিন ধরেই সীমান্তে থেমে থেমে চলছিল গোলাগুলি ও বিমান হামলার পাল্টাপাল্টি লড়াই। ভারত প্রথমে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে অভিযান চালায়, যার জবাবে ইসলামাবাদ একযোগে 3টি ভারতীয় ঘাঁটিতে হামলা করে। এই হামলার ব্যাপারে 10 মে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, পাকিস্তানের এই প্রতিক্রিয়ার মাত্রা ছিল এতটাই বিস্ময়কর যে ভারত নিজের কূটনৈতিক অবস্থানে এক ধাক্কায় অনেকটা নরম হয়ে পড়ে। CNN জানায়, পাকিস্তানের সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ভারতের প্রথম হামলার পর দুই দেশই আলোচনার পথে এগোচ্ছিল। এমনকি পাকিস্তান বিশ্বাস করছিল সমাধান প্রায় চূড়ান্ত। কিন্তু আচমকা শনিবার ভোরে ভারত নিজেদের পক্ষ থেকে আবার 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়, তাও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে। পাকিস্তান সেই মুহূর্তে বুঝে নেয় এই শান্তির আলোচনা কেবল ভান মাত্র। সঙ্গে সঙ্গে তারা চালায় পাল্টা বড় ধরনের সামরিক আক্রমণ, যা ভারতীয় ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে লক্ষ্য করে হয়। এই আক্রমণের ব্যাখ্যায় পাকিস্তান সেনাবাহিনী স্পষ্ট জানায়, চোখের বদলে চোখ নীতিতেই তারা জবাব দিয়েছে। এটি ছিল কেবল প্রতিক্রিয়া নয়, বরং ভারতের অবস্থান বদলে দেওয়ার মতো একটি কৌশলগত আঘাত। এরপরই ভারতের কূটনৈতিক মহলে আলোচনার জন্য জোর তৎপরতা শুরু হয় এবং ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরে আলোড়ন ওঠে, এবার থামতে হবে। ঠিক এই সময়ে দৃশ্যপটে আসে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে মার্কিন শীর্ষ গোয়েন্দারা কিছু সংবেদনশীল ও মারাত্মক তথ্য পান, যার ধরন প্রকাশ করা হয়নি। এই তথ্য পেয়েই হোয়াইট হাউস দ্রুত গতিতে নড়ে চড়ে বসে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়েলস তিনজনেই তৎক্ষণাৎ আলোচনায় নেমে পড়েন। হোয়াইট হাউসের সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের গুরুত্ব এতটাই ছিল যে জেডি ভ্যান্স সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। এই কলটি ছিল মাত্র কয়েক মিনিটের, কিন্তু ভ্যান্স মোদীকে স্পষ্ট বলেন, এই সংঘাত যদি এভাবেই চলে তাহলে সপ্তাহের শেষে এটি পরমাণু যুদ্ধে দ্বারপ্রান্তে পৌঁছাবে। তখনই তিনি মোদীকে উৎসাহিত করেন যেন পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তেজনা কমানো যায়। সূত্রমতে জেডি ভ্যান্স মোদীকে একটি সমাধান রূপরেখা দেন, যা আগেই পাকিস্তানের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য করে রাখা হয়েছিল। এই রূপরেখাই মূলত যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করে। রাতে মার্কো রুবিও তার দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে টেলিফোনে ধারাবাহিকভাবে কথা বলেন। এই আলোচনা চলে রাতভর টানটান উত্তেজনার মধ্যে। পরদিন শনিবার সকালে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ঘোষণা করেন, পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই ঘোষণার কয়েক মিনিটের মাথায় মার্কো রুবিও এক্সে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান শান্তির পথে এগিয়ে এসেছে। পাকিস্তানের সামরিক পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মধ্যস্থতা, এই দুইয়ের সম্মিলিত চাপে ভারত যুদ্ধের পথ থেকে পিছু হটে। যদিও ভারতীয় দিক থেকে দাবি করা হয় এই চুক্তি সরাসরি পাকিস্তানের সঙ্গে তাদের আলোচনা থেকেই হয়েছে, যুক্তরাষ্ট্র এখানে সহায়ক মাত্র। কিন্তু পাকিস্তানি সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মূল নিয়ন্ত্রণ ছিল ওয়াশিংটনের হাতে। এটাই ছিল সেই গোপন গোয়েন্দা তথ্যের আসল জোর, যা প্রকাশ্যে না এলেও পর্দার আড়ালে পাল্টে দিয়েছে উপমহাদেশের যুদ্ধনীতির হিসাব নিকাশ। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো সংঘাতে কে কতটা ক্ষতির শিকার হলো? কে হারালো কূটনৈতিক মর্যাদা, কে হারালো সামরিক শক্তি, আর কে চুপচাপ হাসলো সবার আড়ালে? এখন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখব। অপারেশন বুনিয়ান উন মার্সুস চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ভারতের সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর আসতে থাকে। উধমপুর, পাঠানকোট ও শ্রীনগরের মতো সেনাঘাঁটিগুলোতে যখন একের পর এক বিস্ফোরণ ঘটে, তখন গোটা উপমহাদেশ নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। শ্রীনগর বিমান ঘাঁটিতে 20 জন সেনা নিহত হওয়ার সংবাদ শুধু কাশ্মীরবাসীকেই না, বরং পুরো ভারতের জনমনে গভীর আতঙ্ক সৃষ্টি করে। ভারত দাবি করে যে তারা যুদ্ধ পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাকিস্তানের পাল্টা হামলার সময় আদমপুর এয়ারবেসে একটি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হওয়ার তথ্য দেশটির সামরিক সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে। এদিকে পাকিস্তানও যুদ্ধের মাসুল দিয়েছে অনেক। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও কোয়েটার মতো শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে আবাসিক এলাকায়।
স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনগুলো ধ্বংস হওয়ায় ৬৫ জন বেসামরিকের প্রাণহানি এবং ২০০ জনের বেশি আহত হওয়ার খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামরিক ঘাঁটি, ড্রোন কন্ট্রোল সেন্টার ও রাডার স্টেশন ধ্বংস হওয়ায় পাকিস্তানও তাদের অবকাঠামোগত ও কৌশলগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা হামলা এবং মিডিয়া ব্রিফিংয়ের মধ্যেই সময় গড়িয়ে যায়। অবশেষে ১০ মে বিকাল ৫টা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ একযোগে অস্ত্রবিরতি সম্মত হয়। কিন্তু এই কিছুদিনের সংঘাত ইতিহাসে এমন এক অধ্যায় হয়ে থাকবে যা ভারত ও পাকিস্তানের ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা, কূটনীতি এবং জনমানসকে প্রভাবিত করবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধে ভারত সামরিকভাবে আক্রমণাত্মক ভূমিকা নিলেও পাকিস্তানের পাল্টা জবাব প্রমাণ করে দিয়েছে তারা আর আগের মতো শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং পূর্ব প্রস্তুত একটি শক্তিশালী প্রতিরক্ষা পরিকল্পনার মধ্যেই কাজ করছে। তবে সবচেয়ে গভীর ক্ষত তৈরি হয়েছে মানুষের মনে। ভারতের পাঞ্জাব ও রাজস্থানে হাজার হাজার মানুষ সীমান্ত ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। পাকিস্তানের গুজরানওয়ালায় এক স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয় ৩ শিশু, যাদের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এসব মানবিক ট্র্যাজেডি দুই দেশের ভেতরেই যুদ্ধবিরোধী এক শক্তিশালী জনমতের জন্ম দিয়েছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে দুই দেশের নাগরিকরা একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কেউ লিখছেন, সীমান্তে বোমা নয়, বন্ধুত্ব হোক। যদিও সরকারিভাবে যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু কূটনৈতিকভাবে দুই দেশ এখনো তীব্র উত্তেজনার মধ্যেই রয়েছে। পাকিস্তান চায় আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতিতে যুদ্ধাপরাধ তদন্ত, অন্যদিকে ভারত বিষয়টিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করছে। ১২ মে ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমও পর্যায়ে দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের বৈঠক বসতে যাচ্ছে। এই বৈঠকে যুদ্ধবিরতির বাস্তবায়ন, সীমান্ত পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের শান্তি রূপরেখা নির্ধারণ করার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে যদি দুই পক্ষ কার্যকর সমঝোতায় পৌঁছাতে না পারে তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। কারণ উভয় দেশের অভ্যন্তরে কট্টরপন্থী রাজনীতি এখনও যুদ্ধকে সমাধান হিসেবে তুলে ধরছে। তবে সত্যি কথা হলো, এই যুদ্ধে কেউই জয়ী হয়নি। দুই পক্ষই প্রাণ হারিয়েছে, ঘর হারিয়েছে, স্বপ্ন হারিয়েছে। প্রযুক্তি, অস্ত্র ও বিমান থাকলেও কেউ তাদের সন্তানদের কান্না থামাতে পারেনি। এটাই আজকের বাস্তবতা। সম্ভবত এই যুদ্ধের সবচেয়ে বড় বার্তাটা এসেছে দুই দেশের সাধারণ মানুষ থেকে, যারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। তারা জানে যুদ্ধ শুধু ধ্বংস আনে, কিন্তু আলো আনে না। সুতরাং সামনে কি? সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, যুদ্ধবিরতি কি স্থায়ী হবে, নাকি এই নীরবতা আবারও গর্জে উঠবে গোলাবারুদের আওয়াজে? উত্তরটা এখনো সময়ের হাতে। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে, যে পথ রক্ত দিয়ে আঁকা হয় সে পথে কেউ নিরাপদ থাকে না। ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রের সামনে এখন আছে এক ঐতিহাসিক সুযোগ। অস্ত্র নয়, আলাপের পথে এগিয়ে যাওয়া। কূটনীতি ও সংযমী একমাত্র পথ, যা উপমহাদেশকে আবারও রক্ষা করতে পারে যুদ্ধের অনিশ্চয়তা থেকে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি উপমহাদেশ আবারও নতুন করে এক যুদ্ধচক্রে ঢুকে পড়বে? আপনার মতামত জানাতে ভুলবেন না। সবার জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করছি। আল্লাহ হাফেজ।